24-এ গণ অভ্যুত্থানের সে একজন সমন্বয়ক ছিল। তো আব্দুল কাদের মূলত ওর রাজনীতির শুরুটাই হলো ছাত্র অধিকার পরিষদের মাধ্যমে, এবং ছাত্র অধিকার পরিষদের ওই সময় থেকে আমার সাথেও পরিচয়। আমরা আসলে আব্দুল কাদেরদের জানি। আব্দুল কাদের খুবই সাধারণ একটা পরিবারের ছেলে, কিন্তু সততার জায়গায় আব্দুল কাদের অনেকটাই নিজেকে স্পষ্ট করেছে। তো 24-এর যেই গণ অভ্যুত্থান এবং ওই সময়ের আভ্যন্তরীণ বিষয়গুলো প্রথম আলোতে ও যে সাক্ষাৎকারটা দিয়েছে, সেখানে কিন্তু অনেক কিছুই ও বলেনি। আসলে চাইলেই তো অপ্রিয় সত্য অনেক কিছু বলা যায় না, তবে এখানে সে স্পষ্ট করেছে, যেটা আমরা বিগত দিনে বারবার বলেছি, যে 24-এর এই গণ অভ্যুত্থানটা দুইটা পার্টে ছিল। একটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আর একটা হলো গণ অভ্যুত্থান হাসিনার বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে এবং এই ফ্যাসিস্টের পতনের জন্য আন্দোলন। দুইটা পার্টে চলেছে। এখানে ব্যাপারটা এমন হয়নি যে মাত্র কয়েকজনের লিডিং এ এটা হয়েছে। ব্যাপারটা হলো যে এখানে কাদের একটা ব্যাপার ক্লিয়ার করেছে, যেহেতু আমরা ক্যামেরার সামনের মানুষ না, এবং কাদের ওইখানে 9 দফার ঘোষক ছিল। তো সেই ক্ষেত্রে যেটা বলা যায় যে কাদেরের ওইটাকে ইতিহাস বা দলিল হিসাবে নিয়ে নেওয়া মানুষের জন্য সহজ। আমাদের যে ব্যাপারটা হয়ে যায় যে কোনো একটা বিষয় যখন সাকসেস হয়, তখন আসলে সফলতার অনেক বাপ। তো সেইখানে অনেক সময় অনেক কুলাঙ্গারদের আমরা পেয়ে যাই। কাদের এখানে উল্লেখ করেছে যে এই যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের বিপরীতে যখন ও 9 দফা প্রকাশ করে এবং 9 দফা মানুষ জানে, তখনই ওর বিরুদ্ধে আসলে একটা গোষ্ঠী লেগে গিয়েছিল। এবং তারা বলে যে সে উচ্চ পর্যায়ের কোনো সমন্বয়ক না। আসলে উচ্চ পর্যায় এবং নিম্ন পর্যায়ের সমন্বয়ক শুধুই হাসনাত এবং সার্জিসি ছিল, কারণ এই হাসনাত সার্জিসি বিরোধিতা করেছিল এবং তাদেরকে সেই গ্রুপ থেকে রিমুভ করে দিয়েছিল, এবং তারা চেয়েছিল যে পড়ার টেবিলে ফিরে যেতে হবে, পাশাপাশি সেখান থেকে আবার নতুন করে আন্দোলন সংগঠিত করতে হবে। এবং এই কথাটা মাহফুজেরও ছিল। তো মাহফুজকে মাস্টার মাইন্ড হিসেবে প্রচার করা হয় এবং প্রকাশ করা হয়। সেই জায়গায় মাহফুজ বলছিল যে আন্দোলনটা তারা টেনে নিয়ে যাবে না। তাহলে আপনারা খেয়াল করেন যে হাসিনার সাথে ওর মন্ত্রীদের সাথে এই সার্জিস এবং হাসনাত মিটিং করেছে। তারা এই আন্দোলনকে গণ অভ্যুত্থানের দিকে এগিয়ে যেন না যায় তার জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করেছে, যেটা আমরা শুরু থেকেই বলেছি। তার মানে টোটালি বাটপারদের খপ্পরে পড়ে গিয়েছিল। আমরা নানান কারণে আসিফ, নাহিদ এদের সমালোচনা করি, কিন্তু এরা আমাদের ছোট ভাই ছিল, এরা ছাত্র অধিকার পরিষদে ছিল। তো এই জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের শুরু থেকে যদি আমি বলি, এই ছাত্র শক্তি নামে যে গ্রুপটা, এই গ্রুপের বাহিরে এরা তো সক্রিয় ছিলই, কিন্তু সারা বাংলাদেশে প্রাথমিকভাবে এই গণ অভ্যুত্থানকে ছড়িয়ে দেওয়া এবং এই কোটা বিরোধী আন্দোলন, এই বৈষম্য বিরোধী আন্দোলন, এই আন্দোলনের জন্য ব্যানার নিয়ে যারা দাঁড়িয়েছিল তারা প্রত্যেকেই ছিল গণ অধিকার পরিষদের নেতা, সাবেক এবং রানিং নেতা কর্মী। কারণ আপনারা জানেন যে 23-এর মাঝামাঝি গণ অধিকার পরিষদে একটা ভাঙন ধরে, যার কারণে গণ অধিকার পরিষদের বড় একটা অংশ বেরিয়ে যায়। তো 24-এর যে আন্দোলন, 18 কোটা আন্দোলনের পরবর্তীতে গণ অধিকার পরিষদ আমরা প্রতিষ্ঠা করেছিলাম এবং আমরা ওই রাজনীতিতে ছিলাম। এবং আর যাই হোক, হয়তোবা রাজনৈতিকভাবে দূরদর্শিতা নাও থাকতে পারে, কিন্তু ফ্যাসিস্টের বিরুদ্ধে যে সংগ্রাম, সেই সংগ্রামের জায়গায় ফ্যাসিস্টকে বিতাড়িত করার জন্য সাহসের জায়গায় এরা কিন্তু ভীতু ছিল না। এবং সেই 18 কোটা আন্দোলনের পরবর্তীতে আপনারা দেখেছেন যে রাজনীতিতে এবং বাংলাদেশের যে বিরোধী মতের যারা ছিল, তাদের জায়গায় গণ অধিকার পরিষদ সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। হ্যাঁ, সেই সময়ে আপনার এখানে বিতর্কিত অনেক ঘটনা আছে, একটা কোরআন আছে, কিছু আছে যারা রাজনীতির কিছুই বুঝে না, কিন্তু বড় বড় জায়গা দখল করে নিয়েছিল, পদ দখল করে নিয়েছিল। কিন্তু সামগ্রিকভাবে গণ অধিকার পরিষদের কথা যদি বলি, তাহলে এই জুলাই গণ অভ্যুত্থানের মূল ভূমিকায় ছিল গণ অধিকার পরিষদ। এই যে যারা আছে এই অথর্বদের ভিতরে নূর কিন্তু নিজেকে প্রমাণ করে দিয়েছে। নূরের বিরুদ্ধে আমার অনেক ধরনের কথা আছে, অনেক ধরনের অভিযোগ আছে, কিন্তু নূরের জায়গায় সে কিন্তু তার কাজগুলো করেছে। রাজনীতিতে আমরা শতভাগ শুদ্ধ মানুষ চাইলেই পাবো না, শুদ্ধতা
আসলে এতটা হয়ও না বাংলাদেশের মতন রাজনৈতিক দলে। আমরা বাংলাদেশের যেসব রাজনৈতিক দলগুলো আছে তারা তো আসলে যে কালচারের ভিতর দিয়ে, যে সিস্টেমের ভিতর দিয়ে উঠে আসে, সেখানে স্বার্থপরতা থাকে, সেখানে দুর্নীতি থাকে, সেখানে হঠকারিতা থাকে, ঠকবাজরা থাকে। তো সেই ঠকবাজদের বাইরে কিন্তু আমরা দীর্ঘদিন চেষ্টা করেছি যে একটা গণমানুষের রাজনৈতিক দল, রাষ্ট্রের জন্য একটা রাজনৈতিক দল তৈরি হোক। সেই স্বপ্নের কারণে, সেই প্রত্যাশার কারণে, সেই আকাঙ্ক্ষার কারণে আমরা গণ অধিকার পরিষদে একত্রিত হয়েছিলাম। তো এখনকার বিষয়টা আসলে কি? জুলাই নিয়ে নানান ধরনের যে বাটপাড়ি চলছে, সেই বাটপাড়ির বিরুদ্ধে আসলে আমাদের কথা বলা উচিত। আপনারা খেয়াল করবেন যে ৭১ থেকে এই পর্যন্ত, ৫২ থেকে যদি ধরেন বা ৪৭ থেকে ধরেন, ৪৭টা খুবই গুরুত্বপূর্ণ। তো তারপর থেকে আমরা এই পর্যন্ত দেখেছি যে যারা আসলে ক্যামেরার সামনে আসে, ক্যামেরার সামনে থাকে, তারা অপেক্ষাকৃত দুর্বল। যারা তৈরি করে দেয় ওই জায়গাটা, তারা কিন্তু কখনো প্রচারে আসে না, যার ফলে সমস্যাটা হয়ে যায়। আমাদের দেশের মানুষের চিন্তার জায়গাটাও খুব দুর্বল। তারা বিবেচনা বোধ কম খাটায় এবং তারা প্রকৃত দেশপ্রেমিককে খুঁজে বের করতে চায় না। জনপ্রিয়তা দিকটাকে তারা খেয়াল করে, যার কারণে সব খলও এখানে জনপ্রিয় হয়ে ওঠে। যেমন নাসিরুদ্দিন পাটোয়ারি, হাসনাত সার্জিস, এরা এখন খুবই জনপ্রিয় হয়ে গেছে। কিন্তু ওরা যদি আন্দোলন সংগ্রামের কথা বলি, তাহলে গণ অধিকার পরিষদের মাঝারি মানের যেই সংগঠকটা আছে, তাদের সমানও তারা না, কোনোভাবেই না। তো যেটা বলছিলাম যে আব্দুল কাদের অনেক কিছুই প্রকাশ করছে এবং আস্তে আস্তে এটা প্রচারে আসবে, আস্তে আস্তে মানুষ সঠিকটা জানতে পারবে। এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে জুলাইয়ের শক্তিকেই করে, তবে জুলাইয়ের শক্তিটাকে ভেঙে টুকরো টুকরো করে একটা লাঠির সমান করা হয়েছে, যেটা ছিল একটা ময়ূরহু। তো সেই জায়গায় এনসিপি আসলে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই জায়গায় সেই দাবি পূরণ করতে পারবে না, কারণ এনসিপি অনেকগুলো বাটপারের আওতায় চলে গেছে। তো সেই জায়গায় নতুন করে ভাবতে হবে। আগামীর বাংলাদেশ সে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না, কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আছে। বিএনপি রাজনৈতিক দল এবং সরকার আলাদা বিষয়, সেখানে সরকারকে আমাদের হেল্প করতে হবে। কারণ এটাকে যত শক্তিশালী করা যাবে বা এই সরকার যত ভালোভাবে রান করবে, ততই ভারতীয় যে সেবাদাসী হাসিনা এবং আওয়ামী লীগ, তাদের উত্থান থামানো যাবে। যদিও দেশে প্রচুর ষড়যন্ত্রকারী আছে এবং সুযোগে তারা নানান রকম রাজনৈতিক দলে ঢুকে যাচ্ছে। সেখানে এনসিপি তো যেমন আছে, জামাতেও আছে, বিএনপিতেও আছে। তো সেই জায়গায় আমাদের সচেতন হতে হবে এবং কাদেরের মতন যারা আছে তাদের নিয়ে ভাবতে হবে। পাশাপাশি সচেতন যারা আছেন তাদের প্রকৃত সত্য ঘটনা, যাদের যে ক্রেডিট আছে, যে অবদান আছে, সেটাকে স্বীকার করতে হবে এবং প্রচার করতে হবে। তা না হলে ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ কখনোই সম্ভব না।